প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝানো হয় এমন কতগুলো নিয়ম কানুন বা রীতিনীতি, যেই নিয়ম কানুন বা নীতিগুলোকে একটা দেশ বা একটা রাষ্ট্র অনুসরণ করে ওই দেশের অর্থ ব্যবস্থাকে পরিচালিত করে। এখন পৃথিবী জুড়ে আমরা 4 ধরনের অর্থ ব্যবস্থা দেখে থাকি। একটি হচ্ছে গণতন্ত্র বা পুঁজিবাদী অর্থনীতি, আরেকটা হচ্ছে সমাজতন্ত্র বা নির্দেশনামূলক অর্থনীতি, মিশ্র অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশ পুঁজিবাদ বা ধনতন্ত্রকে অনুসরণ করে। অপরদিকে রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া ইত্যাদি দেশ সমাজতন্ত্র ফলো করে। আবার বাংলাদেশ, ভারত ইত্যাদি দেশগুলো মিশ্র অর্থনীতি ফলো করে বা অনুসরণ করে। অপরদিকে মধ্যপ্রাচ্যের কিছু ইসলামী দেশ ইসলামী অর্থনীতি অনুসরণ করার চেষ্টা করে থাকে। প্রথমে আমরা জানবো ধনতন্ত্র সম্পর্কে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে ওই অর্থ ব্যবস্থাকে বোঝানো হয় যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই অর্থ ব্যবস্থায় রাষ্ট্র ব্যক্তির স্বাধীন ইচ্ছা বা স্বাধীন উদ্যোগের উপর কোনো হস্তক্ষেপ করে না, অর্থাৎ রাষ্ট্র কোনো ধরনের নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্যের উপর আরোপ করে না। এখানে আমরা অর্থ ব্যবস্থাগুলোকে বোঝার জন্য কয়েকটা বৈশিষ্ট্যের ভিত্তি নির্ধারণ করেছি, যেগুলোর উপর ভিত্তি করে আমরা অর্থনীতিগুলোকে বোঝার চেষ্টা করব। প্রথমে আসা যাক মালিকানার উপর ভিত্তি করে। আমরা বলেছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো ওই অর্থ ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানা স্বীকৃত, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বেশিরভাগ প্রতিষ্ঠান বা বেশিরভাগ শিল্প কারখানা বা বেশিরভাগ উদ্যোগই ব্যক্তি মালিকানায় গ্রহীত হয়। দ্বিতীয়ত দাম নির্ধারণ, এটি খুবই গুরুত্বপূর্ণ ধনতান্ত্রিকের জন্য। এই কারণে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র দাম নির্ধারণে কোনো ধরনের ভূমিকা পালন করে না। তাহলে দাম কিভাবে নির্ধারিত হয়? এই অর্থ ব্যবস্থায় যে প্রক্রিয়ায় দাম নির্ধারিত হয় সেটিকে বলা হয় অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড। এই ইনভিজিবল হ্যান্ড অ্যাডাম স্মিথের উদ্ভাবনকৃত। উনি বলছেন ইনভিজিবল হ্যান্ড বলতে বোঝানো হয় যে একটা অর্থ ব্যবস্থায় দাম নির্ধারিত হবে ওই নির্দিষ্ট দ্রব্যের চাহিদা এবং যোগানের ভিত্তিতে, অর্থাৎ যেই বিন্দুতে কোনো একটি দ্রব্যের চাহিদা এবং যোগান, মনে করা যাক এটি হচ্ছে চাহিদা রেখা, এটি হচ্ছে যোগান রেখা, তাহলে চাহিদা এবং যোগান যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ভারসাম্য বিন্দু। অর্থাৎ চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে ভারসাম্য বিন্দুতে যদি দাম নির্ধারিত হয় সেই অর্থ ব্যবস্থাকে বলা হয় অদৃশ্য হাতের ভিত্তিতে নির্ধারিত অর্থ ব্যবস্থা, বা সেই অর্থ ব্যবস্থার দাম নির্ধারণ প্রক্রিয়াটাকে বলা হয় অদৃশ্য হাতের পদ্ধতি। এক্ষেত্রে দাম নির্ধারিত হবে ভারসাম্য বিন্দুতে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতিতে দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের পারস্পরিক বিক্রিয়ার ফলে। এবার আসা যাক স্বাধীনতা। এখন আমরা বলেছি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়। এখন স্বাধীনতা বলতে বোঝানো হচ্ছে ব্যক্তির স্বাধীনতা আছে কিনা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করে না, সেই জন্য ব্যক্তি তার উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একজন উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে। 4 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বৈষম্য। আমরা জেনেছি ধনতান্ত্রিক অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যেটির অপর নাম পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হচ্ছে যার কাছে পুঁজি আছে সে তার পুঁজিকে বিনিয়োগ করতে করতে আরো বাড়াতে থাকবে, অর্থাৎ তার মূল লক্ষ্যই হচ্ছে পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা। তাহলে ধনতান্ত্রিক অর্থনীতিতে যার পুঁজি আছে সে তার পুঁজি বিনিয়োগ করার মাধ্যমে মুনাফা অর্জন করে। অপরদিকে যার পুঁজি নেই সে তার পুঁজি বিনিয়োগ করতে না পারার ফলে কোনো মুনাফা অর্জন করতে পারে না। ফলে যে ধনী সে আরো বেশি ধনী হতে থাকে, যে গরিব সে আরো বেশি গরিব হতে থাকে। ফলে ধন বৈষম্যটা প্রকট আকারে দেখা দেয় এবং ধনী এবং গরিবের যে ব্যবধান সেই ব্যবধানটা বেশি হয়ে যায়। অর্থাৎ এই অর্থনীতিতে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনীতিতে ধনী এবং গরিবের যে বৈষম্য সেটা খুব বেশি পরিমাণে থাকে। 4 নম্বর এরপরে যে পয়েন্টটা আছে সেটি হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা আগেই বলেছি ধনতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ রাষ্ট্র উদ্যোগের উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে না। দাম নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে না। দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়ার ফলে বা অদৃশ্য হাতের মাধ্যমে।
সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে মুনাফা ও সুদের উপস্থিতি। যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি, সেহেতু একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করবেই মুনাফা অর্জনের জন্য, অর্থাৎ মুনাফা অর্জনই হচ্ছে একটা ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সেজন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফার অস্তিত্ব আমরা দেখতে পাই। অপরদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সুদের উপস্থিতিও আছে। এই কারণেই যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যারা ধনিক শ্রেণীর বা যারা পুঁজিবাদী, তারা তাদের পুঁজিটা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করে থাকে। সেই ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করার ফলে তাদের অর্থব্যবস্থাতে সুদের উপস্থিতিটাও দেখা যায়। এবার জানা যাক সমাজতান্ত্রিক অথবা নির্দেশনামূলক অর্থনীতি সম্পর্কে। সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থনীতি বলতে বোঝানো হয় ওই অর্থনীতি যেই অর্থনীতিতে ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, অর্থাৎ যে অর্থনীতিতে ব্যক্তি তার ইচ্ছামতো উদ্যোগ গ্রহণ করতে পারে না, এবং যেই অর্থনীতিতে রাষ্ট্র অর্থনৈতিক কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। এই অর্থনীতির ক্ষেত্রে আমরা বিশেষ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই, যেগুলোর মধ্যে রয়েছে মালিকানা। আমরা বলেছি সমাজতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, তাহলে সমাজতান্ত্রিক অর্থনীতিতে মালিকানা হচ্ছে রাষ্ট্রের অধীনে, অর্থাৎ একটা অর্থনীতিতে যেই উদ্যোগগুলো হবে বা যেই অর্থনৈতিক কার্যক্রমগুলো গৃহীত হবে সবগুলোই রাষ্ট্র মালিকানাধীন, অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানার উপস্থিতিটা একেবারেই নেই। এরপরে হচ্ছে দাম নির্ধারণ প্রক্রিয়া। আমরা ধনতন্ত্রে পড়েছি ধনতন্ত্রে দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে, কিন্তু সমাজতন্ত্রে চাহিদা যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয় না। বরঞ্চ ধনতান্ত্রিক অর্থনীতির চেয়েও সমাজতান্ত্রিক অর্থনীতিতে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু সেখানে রাষ্ট্রের অধীনেই সব ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রই তার নিজের থেকেই দাম নির্ধারণ করে দেয়, অর্থাৎ দাম নির্ধারণ প্রক্রিয়াটাও রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। এরপরে যেটি সেটা হচ্ছে স্বাধীনতা। আমরা ইতিমধ্যেই বলেছি ধনতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা নেই, অর্থাৎ ধনতন্ত্রে একজন ব্যক্তি চাইলেই ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক কার্যাবলী কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিরও কোনো স্বাধীনতা থাকে না। এরপরে যেটি আছে সেটা হচ্ছে বৈষম্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু কোনো ব্যক্তি মালিকানা নেই, রাষ্ট্র মালিকানাধীন সব প্রতিষ্ঠান, সেহেতু আমরা জানি যে রাষ্ট্র হচ্ছে একটা কল্যাণধর্মী প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ। যেহেতু রাষ্ট্র মালিকানাধীন সব প্রতিষ্ঠান থাকে, সেহেতু রাষ্ট্র যা সিদ্ধান্ত নেয় বা যা অর্থনৈতিক কার্যগুলি গ্রহণ করে সবগুলো জনকল্যাণেই। সেজন্য রাষ্ট্রের চোখে সবাই সমান। সেই রাষ্ট্রের চোখে সবাই সমান হওয়ার কারণে সেখানে কোনো ধনী দরিদ্রের বৈষম্য আমরা দেখি না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে নিয়ন্ত্রণ। ধনতান্ত্রিক অর্থনীতিতে আমরা দেখেছি রাষ্ট্র অর্থনৈতিক অবস্থার উপর বা অর্থনৈতিক যেই কার্যাবলীগুলো আছে সেগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না, কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করে সবচেয়ে বেশি যেটিতে সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্র অর্থনীতির সকল কার্যক্রমের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ আরোপ করে। এরপরে যেটি সেটা হচ্ছে মুনাফা এবং সুদের উপস্থিতিতে। যেহেতু ধনতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি মালিকানা ছিল বলে মুনাফা এবং সুদের উপস্থিতি ছিল, এখন সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থনীতিতে ব্যক্তি মালিকানাও নেই, কোনো ধরনের ব্যক্তি উদ্যোগও নেই। সেজন্য সমাজতান্ত্রিক অর্থনীতিতে আমরা মুনাফার উপস্থিতি দেখতে পাই না। এবার জানবো মিশ্র অর্থনীতি সম্পর্কে। মিশ্র অর্থনীতি সম্পূর্ণভাবে ধনতান্ত্রিককেও ফলো করে না, আবার সম্পূর্ণভাবে সমাজতন্ত্রকে ফলো করে না। অর্থাৎ মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি যে অর্থনীতিতে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্র মালিকানাও থাকে। অর্থাৎ আমরা যদি বৈশিষ্ট্যগুলোর দিকে যাই, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মালিকানা। মিশ্র অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানাও থাকবে, রাষ্ট্র মালিকানাও থাকবে, অর্থাৎ উভয় মালিকানার মিশ্রণ ঘটবে। দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটা হচ্ছে দাম নির্ধারণ। মিশ্র অর্থনীতি এক্ষেত্রে অনেকটাই ধনতন্ত্রের মতো, অর্থাৎ ধনতন্ত্রে যেমন চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয়, মিশ্র অর্থনীতিতেও চাহিদা এবং যোগানের ভিত্তিতেই দাম নির্ধারিত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র কিছু কিছু দ্রব্যের দাম নির্ধারণ করে দেয়। যেমন আমাদের দেশে রাষ্ট্র গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির দাম রাষ্ট্র নিজে থেকেই নির্ধারণ করে দেয়, যেগুলো চাহিদা এবং যোগানের ভিত্তিতে নির্ধারিত হয় না। এরপরে যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে স্বাধীনতা। আমরা বলছি মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগও আছে, রাষ্ট্র উদ্যোগও আছে। সেজন্য দেখা যায় যেগুলো ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠান সেগুলোতে ব্যক্তি স্বাধীনতা ভোগ করে থাকে, আবার যেগুলোতে রাষ্ট্র নিয়ন্ত্রিত করে রেখেছে, যেমন আমাদের দেশে কোনো একজন ব্যক্তি চাইলে অস্ত্রের কারখানা করতে পারেন না, বা
আমাদের দেশে কোনো একজন ব্যক্তি চাইলেই সিকিউরিটি প্রিন্টিং প্রেস তৈরি করতে পারেন না বা টাকা চাপাতে পারে না। এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের দেশ রেস্ট্রিক্টেড করে দিয়েছে বা নিয়ন্ত্রিত করে দিয়েছে, যেগুলোতে ব্যক্তি স্বাধীনতা নেই। এরপর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বৈষম্য। যেহেতু গণতন্ত্রের সাথে অনেকটাই মিশ্র অর্থনীতির মিল আছে, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা আছে, সেজন্য এখানে যে বিষয়গুলোতে ব্যক্তি মালিকানা বেশি সেগুলোতে বৈষম্যটা বেশি। অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যেগুলো আছে বা শিল্প কারখানা যেগুলো আছে সেগুলোতে মালিকরা শ্রমিকদেরকে শোষণ করে থাকে। অপরদিকে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে বৈষম্য বা শোষণের পরিমাণটা অনেকটা কম হয়ে থাকে। অপরদিকে প্রাথমিকভাবে মিশ্র অর্থনীতিতে রাষ্ট্র কোনো ধরনের বাজারের উপর নিয়ন্ত্রণ করে না, তবে যখন বাজারে অনিয়ন্ত্রিতভাবে দাম বেড়ে যায় বা বাজারে অস্বাভাবিক কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে বাজারের উপর হস্তক্ষেপ করে থাকে। অর্থাৎ প্রাথমিকভাবে বাজারের উপর রাষ্ট্র কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে না, তবে বাজার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা বাজারে যদি দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্র বাজারের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে মুনাফা এবং সুদের উপস্থিতি। যেহেতু ধনতান্ত্রিকের মতোই মিশ্র অর্থনীতিতেও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগত উদ্যোগ আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, সেই জন্য ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে মুনাফা থাকাটাই স্বাভাবিক। আবার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তির যারা পুঁজির মালিক, পুঁজিবাদ যারা আছে, তারা তাদের পুঁজিগুলোকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষণ করে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিনিয়োগ করে বলে সেখানে সুদের উপস্থিতিটাও আছে। এবার জানা যাক ইসলামী অর্থনীতি সম্পর্কে। ইসলামী অর্থনীতি বাকি তিনটা অর্থনীতি থেকে সম্পূর্ণ ভিন্নতর একটা অর্থনীতি, যে অর্থনীতি ইসলামী নিয়ম কানুন বা বিধিনিষেধগুলো মেনেই চলে থাকে। প্রথমত ইসলামী অর্থনীতি যে বিষয়গুলোকে অনুসরণ করে সেগুলো হচ্ছে ইসলামের যে চারটি ভিত্তি আছে সেই চারটি ভিত্তি, অর্থাৎ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা ভিত্তির উপর ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত। তাছাড়াও ইসলামী অর্থনীতিতে আমরা বলেছি ধনতান্ত্রিকে ব্যক্তি মালিকানাধীন, সমাজতান্ত্রিকে রাষ্ট্র মালিকানাধীন এবং মিশ্রতে ব্যক্তি এবং রাষ্ট্র উভয় মালিকানাধীন। কিন্তু ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যেখানে ধরে নেওয়া হয় সম্পদের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এবং ইসলামী অর্থনীতির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সুদের উপস্থিতিকে অস্বীকার করা হয়, অর্থাৎ ইসলামী অর্থনীতিতে সুদের কোনো অস্তিত্ব নেই। তবে ইসলামে যেহেতু মুনাফাকে বা ব্যবসাকে হালাল করা হয়েছে, সেজন্য সেখানে মুনাফার উপস্থিতি আছে। অপরদিকে ইসলামী অর্থনীতিতে যেহেতু জাকাত, ফিতরা, সাদকা ইত্যাদি ব্যবস্থার প্রচলন আছে, সেহেতু ইসলামী অর্থনীতিতে ধনী এবং দরিদ্রের যে বৈষম্যটা সেটা কমিয়ে আনার জন্য প্রচেষ্টা দেখা যায়।